দিবসের লক্ষ্য হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র ভাষাগুলি, যে ভাষাগুলি বড় বড় ভাষার চাপে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাকে রক্ষা করা। 1947-এর আগে, স্বাধীনতার আগে আমাদের স্বদেশীরা ব্যবহার করছে ইনকিলাব জিন্দাবাদ, আমাদের বাঙালিরাই স্বদেশীরাই ইনকিলাব বলে ঝাঁপিয়ে পড়েছে। বলে এটা বিদেশি শব্দ নয়, ওই ইনসাফ বলেছে গায়ে লাগলো, আর হিন্দি বলছে গায়ে লাগছে না আপনার। দুটো ভিন্ন ভিন্ন জিনিস। 21 আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক নয়। কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যবহার করে 21টাকে, এই তারিখটাকে, কারণ এই তারিখে বাঙালিরা তাদের মাতৃভাষা রক্ষায় আত্মত্যাগ করেছে। কেমন কেন করেছে এটা ভিন্ন কথা, অনেকে জানেন না আসলে কেন করেছি আমরা। আমরা কিন্তু ভাষা রক্ষা করতে যাইনি, আমরা কিন্তু আমাদের চাকরি রক্ষা করতে, রুটি রুজি রক্ষা করতে। যে মুহূর্তে পাকিস্তান সরকার বললো যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, সেই মুহূর্তে আমাদের পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করা ইম্পসিবল হয়ে পড়লো। আমরা তো উর্দু ভাষা জানি না, আর উর্দু ভাষা না জানলে আপনি কোনোভাবেই বড় চাকরি পাবেন না। ফলে মূল কারণ ছিল রুটি রুজি, এর সঙ্গে অন্য শর্ত যুক্ত আছে, সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধিকারের ইত্যাদি সব যুক্ত আছে, কিন্তু এটা ছিল মূল কারণ। আর 1999 সালে যখন জাতিসংঘ 21 তারিখটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে, তার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপটটা কি? এই দিবসের লক্ষ্য হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র ভাষাগুলি, যে ভাষাগুলি বড় বড় ভাষার চাপে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাকে রক্ষা করা। কোন কোন ভাষা নিঃশেষ হয়ে যাচ্ছে? যেমন ধরো যাকে বলি আপনাকে আমি, চাকমা ভাষা নিঃশেষ হয়ে যাচ্ছে। কার চাপের কারণে? বাংলা ভাষার চাপের কারণে। পৃথিবীর সর্বত্র ক্ষুদ্র ভাষাগুলি, আমাদের রাফলি 6000 ভাষা আছে, রাফলি 6000 ভাষা, এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভাষা মরে যাচ্ছে। যেমন আমেরিকা ইন্ডিয়ানদের অনেক ভাষা ছিল, প্রায় 150 ভাষা ছিল, এখন কমতে এখন এমন দাঁড়িয়েছে যে এখন এই ভাষা কথা বলতে হলে, আপনাকে কথা বুঝতে হলে আপনাকে ডিকশনারি খুঁজতে হবে, আপনাকে রেকর্ডিং খুঁজতে হবে, লোক খুঁজে পাবেন না আপনি এই ভাষা কথা বলার। কারণটা কি? ইংরেজি ভাষার দৌরাত্ম্য। ইংরেজি ভাষার দৌরাত্ম্য কেন? কারণ ভাষার নিজস্ব কোনো শক্তি নাই, ভাষা শক্তি আহরণ করে অন্য খান থেকে, মূলত অর্থনীতি থেকে। যে ভাষার অর্থনীতি শক্তিশালী, সে ভাষা শক্তিশালী। যেমন ধরো ইংরেজি, ফরাসি, জার্মান, চাইনিজ, রাশিয়ান। যে দেশের অর্থনীতি শক্ত, সে দেশের ভাষাটাও সমান শক্তিশালী। এটা একটা, যে ভাষায় অনেক লোক কথা বলে, সে ভাষা সহজে মরে না, কারণ লোক তো অনেক লোক। আমরা বলা হয় যে রাফলি একটা ভাষা কথা বলার জন্য কমপক্ষে আপনার 50,000 লোক লাগবে, 50,000 লিভিং লোক লাগবে, যেগুলি ভাষাকে বাঁচিয়ে রাখবে। বলে আমাদের তো মাশাল্লাহ লোকের অভাব নেই, বলে আমাদের ভাষা মরবে না। কিন্তু কি হবে? আমাদের ভাষা দুর্বল হয়ে পড়বে যদি আমাদের ইকোনমি স্ট্রঙ্গার না হয়। কারণ আমরা সবাই রুটি রুজির জন্য আমরা অন্য ভাষা শিখবো, যে ভাষা শিখলে আমাদের রুটি রুজি বাড়ে। যেমন ইংরেজি, ফরাসি, আজকাল লোকে চাইনিজ শিখছে, আগে লোকে আরবি শিখতো। মূল লক্ষ্য কিন্তু ওইটাই, রুটি রুজি। বলে আমাদেরকে, আমার ভাষাকে যদি স্ট্রং করতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে আমার অর্থনীতিকেও জোরদার করতে হবে। এখন ভাবা যাক, প্রবাসে আমরা বাস করি, আমাদের কথা বলি আমরা, আমাদের ছেলেমেয়েরা তো ইংরেজি বলে না, মুখে বলি আমরা অনেক অনেক বড় বড় কথা, মিটিং ফিটিং যাই যে আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু আমার ছেলেমেয়েরা তো ইংরেজি বাংলা বলে না। আর যা বলে সে বাংলা শুনে আমরা হাসি পাই, অন্যরা তো হাসি পাবেই। এটা কেন? এর দুটো কারণ আছে। প্রথমত, এই আমেরিকায় বসে বাংলা ভাষার কোনো ব্যবহারিক প্রয়োজন নাই। আমি ইংরেজি বুঝি, আমার ছেলেরা ইংরেজি বোঝে, ও আমার সাথে ইংরেজি কথা বলে, আমি ইংরেজি জবাব দিই। ফলে ভাষার যে কমিউনিকেশন হিসেবে, মাধ্যম হিসেবে তার গুরুত্ব কিন্তু কমে আছে, আর নেই। আপনি আপনার মেয়ের সাথে কোনো প্রয়োজন না হলে শব্দের অর্থ খুঁজে পাচ্ছেন না, আপনি আপনি অনেক ইংরেজি ওয়ার্ড জানেন না, আমি অনেক ইংরেজি ওয়ার্ড জানি না, তখন বাধ্য হয়ে বাংলা বলি, মেয়েকে বোঝানোর জন্য হাত পা নিয়ে নানা অঙ্গভঙ্গি করি। কিন্তু বাংলা ভাষাটা আমাদের জন্য কমিউনিকেশন করবার জন্য জরুরি মাধ্যম না। প্রবাসে বসে মাধ্যম হতে পারত যদি আমি প্রকৃতই আমার দেশ সম্বন্ধে, আমার ভাষা সম্বন্ধে গর্ববোধ করতাম। যদি আমি প্রকৃতই আমার দেশ সম্বন্ধে, আমি আবারও বলি, প্রকৃত গর্ববোধ করতাম। আমাদের প্রকৃত গর্ববোধ নাই, আমার মধ্যে কৃত্রিম গর্ববোধ আছে। আমরা বলি মুখে অনেক কথা, কিন্তু প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসি না। দেশকে ভালো মানেটা কি? আমার প্রতিটা কাজের সাথে আমার নাম জড়িত আছে। আপনার প্রোগ্রামে 2 দিন আগে কথা বলেছি আমরা, নিউ ইয়র্ক শহরে 8-9 বাঙালি হোম কেয়ারের মালিকের কথা বলেছি আমরা।
চোর। পত্রিকায় কি খবর এসছে? 8 বাংলাদেশি ফাউন্ড গিলটি, 8জন বাংলাদেশি অপরাধ প্রণীত হয়েছে। এরা লিখিত শিক্ষিত লেখাপড়া জানা লোক, বাংলা ভাষায় কথা বলে, এবং তাদের কারণে আমি আমি আজকে এ বাঙালি চোর সাব্যস্ত হলাম। দেশকে তারা ভালোবাসেন না, অথচ একজন লোক, এখানে আমি অনেকবার পড়েছি প্রোগ্রামে, একজন বাঙালি তার সাফল্যের মাধ্যমে সারা বাংলাদেশকে উজ্জ্বল করতে পারেন। আমি বলেছি আপনাকে শহরের এক ড্রাইভারের কথা, ট্যাক্সি টাকা পেয়েছে, টাকা না নিয়ে টাকা ফেরত দিয়ে দিয়েছে। তার সততা, একজনের সততা সবার সবার বাঙালির মুখ উজ্জ্বল করেছে। মানে আমরা প্রত্যেকে আমাদের কাজের মাধ্যমে আমার দেশকে উজ্জ্বল করতে পারি। একই কথা বাংলা ভাষার সম্বন্ধে। এখন আমি দ্রুত শেষ করি। আমি তা হচ্ছে যে কি করে আমি আমার ছেলে মেয়ের মধ্যে এই বোধ সঞ্চারিত করব। প্রথমত আমাকে, আমার মধ্যে আমি কনভিন্স হতে হবে, হ্যাঁ আমাকে বাংলা ভাষায় কথা বলতে হবে, বাংলা সংস্কৃতিকে প্রসারিত করতে হবে, এটা আমাকে কনভিন্স হতে হবে। আমি কনভিন্স হলে আমার ছেলে মেয়েও কনভিন্স হবে। এক। 2 নম্বর, আমরা বলি ভ্যালুস, মূল্যবোধ। মূল্যবোধটা কি? মূল্যবোধটা কোনো ট্যাবলেট না যেটা খাইয়ে দিয়ে আপনাকে আমি আপনার মধ্যে মূল্যবোধ আনবো। মূল্যবোধ আমার ব্যবহারিক জীবন, আমি যা করি, যা ভাবি, আমি যা প্রকাশ করি প্রতিদিন, তার মধ্যে আমার মূল্যবোধ প্রকাশিত হয়। আমার ছেলেমেয়েরা দেখে আমি কি চাই। আমার ছেলেমেয়েরা দেখে যে আমি ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ বলি, এটা আমার একটা মূল্যবোধ। আমার ছেলেমেয়েরা দেখে আমি ইত্যাদিতে অনেক, বুঝতে পারছি আমি কি বলার চেষ্টা করছি। আমি মানে আমার ব্যবহারের মধ্য দিয়ে আমার মূল্যবোধ প্রকাশিত হয়। আমার ছেলে মেয়ে দেখবে, শিখবে। আমার ছেলে কি দেখবে? আমি বাংলা কথা বলতে পছন্দ করি, বাংলা বই পড়তে ভালোবাসি, বাংলা গান শুনি, বাংলার দেশকে ভালোবাসি। অথচ আমি আমার ছেলে মেয়ের সামনে অনেক বড় বড় কথা বলবো, আর দূরে গেলেই আমরা একে অপরের সঙ্গে আমরা দেশ সম্বন্ধে কুৎসা রটনা জড়িত হব, ওদেরও কিন্তু নজরে আসে। অথবা আমরা জ্যাকসনাইটসে চেয়ার ছোড়াছুড়ি করবো বাঙালি একে অপরের সাথে রাজনৈতিক প্রশ্ন নিয়ে, তারাও দেখে। ফলে তাদের মধ্যে প্রকৃত গর্ববোধ জাগরিত হয় না নিজের দেশ সম্বন্ধে। কারণ আমি, আপনি, আমরা যারা অভিভাবক, তাদের মধ্যে গর্ববোধ নেই। ফলে গর্ববোধটা প্রকৃত সেন্স অফ প্রাইড গ্রো করতে হলে আপনি আগে করুন, প্র্যাকটিসটা আপনি আগে করুন। ভাষা নিয়ে হোক, দেশ নিয়ে হোক, দেশপ্রেম নিয়ে হোক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। হাসান ভাই, আরেকটি বিষয় যে এই 21 মাসে আপনি জানেন যে আমরা যখন বাংলায় কথা বলি এর মধ্যে অনেক ভাষাই সংযোজন হয়, মানে মিক্স হয়ে যায় অনেক অনেক সময়, যেটা একটু আগে যেমন আপনি বলছেন বেলুজ, অথবা আমরা তাদেরকে কনভিন্স করতে পারছি না, রাইট? এখন এইটাই অনেক সহজে বলা যায় যে আমরা কনভিন্স করি এবং এটা সবাই বুঝে, বাট এটাকে যে বাংলায় বলি যে তাদেরকে আমরা রাজি করতে পারছি না, বা তাদেরকে তাদের মন মতো করে তাদেরকে আমরা সামনে আনতে পারছি না, এইরকম অনেক জটিল করেও বলা যায়। সো বাংলাদেশ আপনি জানেন যে একটা বিতর্ক হচ্ছে ইনসাফ, ইনকেলাব, তারপরে আপনার আরও কিছু শব্দকে নিয়ে, রাইট? এটা কি আপনি, এটা কি কেউ কেউ বলছেন এটা বাংলা ভাষায় বিকৃত করা হচ্ছে বা এটা ব্যবহার করা যাবে না, এইটার সাথে আপনার হোয়াট ইজ ইউর অপিনিয়ন? বাংলা ভাষার একটা বড় অংশ বিদেশ থেকে আনা। ভাষা কখনো শুদ্ধ থাকে না। আমরা যেমন অনেক সংস্কৃতির সঙ্গে জড়িত হয়ে আমরা সংস্কৃত একটা সংকর সংস্কৃত হই, আমরা ভাষার সেই সংকর সংস্কৃতির একটা প্রোডাক্ট। আমাদের অসংখ্য শব্দ অন্য ভাষা থেকে আসা। চাবি ধরা যাক, এটা পর্তুগিজ শব্দ। আমরা যেহেতু অনেক কালচারের সঙ্গে মিক্স হয়েছি, আমরা বলে অনেক শব্দ আমাদের নিজের হয়ে গেছে, এটা একটা। আর 2 নম্বর, আমরা বাস করি এখন কোথায়? আমরা বলি গ্লোবাল ভিলেজে। এই গ্লোবাল ভিলেজে অনেক দেশের মানুষ বাস করে, অনেক দেশের মানুষ তার তার ভাষা নিয়ে আসে, এবং এই ভাষাগুলি ক্রমান্বয়ে আমাদের সবার ভাষা হয়ে পড়ে। আমি যদি ধরা যাক চেয়ার, চেয়ার শব্দটা ইংরেজি, এটাকে আমরা বাংলা বলি কেদারা। বাংলা আমি কেদারা বলি, এটা কৃত্রিম বাংলা হবে। আমি আমার মেয়েকে বললাম, এই শর্মি আমার কেদারাটা দে তো, ও তো বুঝবেও না, এবং এটা বুঝতে গেলেও এটা বোঝা যাবে এটা আমি কৃত্রিম কথা বলছি আমি। ফলে কৃত্রিম কেন হব আমি? কৃত্রিম না হয়ে যা স্বাভাবিক তাই বলবো আমি। আমি একটু আগে কি বলবো, ভ্যালুজ। আপনি বোঝেন বলে বলছি ভ্যালুজ। আমরা বলি গ্লাস, রাইট? সো গ্লাসের বাংলা কি? আমি জানি না, এক গ্লাস পানি আছে, পানি আমি বলবো যে এক গ্লাস পানি আছে, আর বাংলা ফলে হয়তো আছে, আমি জানি না, কিন্তু এটা চেষ্টা করার কোনো প্রয়োজন তো নেই, কারণ এটা ভাষা স্বাভাবিকভাবে ভাষা প্রসারিত হয়েছে। কিন্তু তর্কটা ঢাকায় ভিন্ন, যে শব্দগুলির কথা বলা হচ্ছে, শব্দগুলি একটা পলিটিক্যাল কনোটেশন বহন করে, একটা রাজনৈতিক গুরুত্ব বহন করে। আমি ইনকিলাব বলছি, ইনকিলাবটা একটা গভীরভাবে রাজনৈতিক শব্দ, যেটা আমাদের 1947 আগে
স্বাধীনতার আগে আমাদের স্বদেশীরা ব্যবহার করছে, ইনকিলাব জিন্দাবাদ, আমাদের বাঙালিরাই স্বদেশীরাই ইনকিলাব বলে ঝাঁপিয়ে পড়েছে। ফলে এটা বিদেশি শব্দ নয়, শব্দ হিসেবে বিদেশি, উৎসতার বিদেশি শব্দটাকে আমরা গ্রহণ করে নিয়েছি। এখন কি ঘটেছে বাংলাদেশে এই 24-এর বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংস্কৃতিকে ইসলামীকরণের একটা টেন্ডেন্সি গ্রো করেছে। দুটো কনফ্লিক্টিং ভিউজ একসাথে কাজ করছে। একদিকে আমরা আমাদের ভাষাকে বিশুদ্ধ রাখতে চাইছি, পাশাপাশি রাজনৈতিক কারণে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতিতে ইসলামীকরণের একটা সচেতন টেন্ডেন্সি গ্রো করেছে। ইনসাফ কথাটা আমরা মুখে বলি, কিন্তু যখন ডেলিবারেটলি আমরা একটা রাজনৈতিক কথোপকথনের মধ্যে নিয়ে আসি, তার একটা উদ্দেশ্য আছে আমার, তার একটা বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য আছে আমার। কেমন? যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া ব্যবহার করে থাকেন, কোনো ক্ষতি নেই। ইনসাফ তো বলতেই পারি আমরা, কেন বলবো? ইনসাফ তো আমাদের ব্যবহারের মধ্যেই পড়ে। কিন্তু আমি যে একই রকম বললাম, কেউ কোনো দল, কোনো গ্রুপ ওই রাজনৈতিক উদ্দেশ্য মাথায় রেখে এই শব্দগুলি ব্যবহার করে, এবং এই ব্যবহারের মাধ্যমে তারা চেষ্টা করে খুব গোপনে সংগোপনে আমাদের মনের মধ্যে এই নতুন ধর্মীয় বোধগুলি ঢুকিয়ে দিতে। কেউ এটাকে পাকিস্তানি মূল্যবোধ বলেন, কেউ ইসলামিক মূল্যবোধ বলেন, কেউ মধ্যপ্রাচ্যীয় মূল্যবোধ বলতে পারেন। কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের মূলধারার সংস্কৃতিকে এড়িয়ে, মূলধারার সংস্কৃতিকে অতিক্রম করে একটি বিজাতীয় সংস্কৃতি আনবার চেষ্টা হচ্ছে। একইভাবে দেখি আমরা দেখি না হিন্দি সংস্কৃতি দেখি না আমাদের ভাষায়। আমি সত্যি কথা বলি, আমি ঢাকায় গেছি, আমার ভাইয়ের নাতনির বয়স 7, ভালো করে বাংলা বলতে পারে না, কিন্তু পারফেক্ট হিন্দি বলতে পারে সে। আমার আপন ভাইয়ের ছেলে নাতনি 7 কি 8 বছর হবে, ঝরঝর করে হিন্দি বলছে সে। তো এটা ঘটছে না? আপনার গায়ে লাগলো, ওই ইনসাফ বলেছে গায়ে লাগলো, আর হিন্দি বলছে গায়ে লাগছে না আপনার? এর মধ্যে একটা বড় রকমের বৈষম্য আছে। রাইট। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, থ্যাংক ইউ, সুন্দর, ওয়েল সাইড।